বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও সহকারিতা মন্ত্রী শ্রী অমিত শাহজি এখন বেশ কিছুদিন যাবৎ খুবই অ্যাক্টিভ রাজনৈতিক কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্মে। এইটা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি। আমি শুধু এ মাসের কয়েকটা দিন তার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো একটু পর্যালোচনা করছিলাম। দেখছিলাম যে পরপর তিনি কি করেছেন এক তারিখ থেকে আজ পর্যন্ত তিনি বহু কাজ করেছেন, অনেক কাজ করেছেন। এবং এখন মনে হচ্ছে যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইন্টারন্যাশনাল রিলেশনস এবং জিওপলিটিক্স নিয়ে খুব বেশি ব্যস্ত, যেমন এই জাপানের প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে মিটিং করা, বহু রকম চুক্তি করা। তার আগে তিনি সেসেলস গেছিলেন, সেসেলসে যে সেখানে সেসেলসের নেতৃত্বের সঙ্গে মিটিং করে সেখানে অনেকগুলো চুক্তি করে এসেছেন। তারপরে তিনি আবার এখন 3 দেশের ভিজিটে বেরিয়ে গেছেন। প্রথমতে গেছিলেন ইন্দোনেশিয়া ভিজিট সেরেই তিনি গেছেন অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়ায় তার ভিজিট চলছে। এরপর তিনি যাবেন নিউজিল্যান্ড। এই যে 3টে দেশে ভিজিট, এই 3টে দেশে ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আরও যে এই অঞ্চলে চীন ভীষণ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তাহলে চীনের প্রভাব বিস্তারটাকে যদি একটুখানি কাউন্টার করতে হয়, তাহলে 3টে দেশের সঙ্গে সম্পর্কটা খুবই ভালো হওয়া দরকার এবং বাড়িয়ে নিয়ে যাওয়া দরকার। চীনের সমস্যাটা হচ্ছে চীন যে দেশে যায় সেই দেশকে ঋণ জালে ডুবিয়ে দেয়। এটা বিভিন্ন যে দেশগুলো, যে স্বাধীন দেশগুলো, তাদের কাছে একটা খুব সমস্যা। ভারত যেখানে যায় সাহায্যের হাত নিয়ে যায়, এর বাইরে উন্নয়নের মন্ত্র নিয়ে যায়, সহযোগিতার মন্ত্র নিয়ে যায়, বন্ধুত্বের মন্ত্র নিয়ে যায়। এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। এই যেমন ধরুন তিনি এই যে আপনার ইন্দোনেশিয়ায় ভিজিটে গেছিলেন। ইন্দোনেশিয়া একটা সময়ে আমেরিকার খুব কাছে ছিল, আস্তে আস্তে তারা আমেরিকার কাছ থেকে দেখা গেল চীনের কাছে এসেছে, চীনের কাছ থেকে তারা আবার ইদানিংকালে ফ্রান্সেরও কিছুটা কাছে গেছে, এবং এখন দেখা যাচ্ছে তারা আবার ভারতের খুব কাছে আসার চেষ্টা করছে। তার কারণ এইটাই যে এটা বুঝেছে যে ভারতের কাছ থেকে যে সাহায্য পাওয়া যাবে, ভারতের কাছে যে উন্নয়নের মন্ত্র পাওয়া যাবে, ভারতের কাছে যে উন্নতির দিশা পাওয়া যাবে, যে দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হলে যে লাভটা হবে, অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে কিন্তু এতটা লাভ হয়তো হবে না। ফলে এইটা তার কাছে একটা সবচেয়ে বড় পাওনা হয়েছে আপনার ইন্দোনেশিয়ার কাছে। এরপরে তিনি অস্ট্রেলিয়াতে গেছেন। অস্ট্রেলিয়া নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন আজকেই, যে অস্ট্রেলিয়াতে গতকাল করেছি। অস্ট্রেলিয়াতে তিনি যে সেখানে যে যৌথ প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তিনি যেভাবে ভারতের গুণগান করেছেন, মোদিজির গুণগান করেছেন, সেটা বলারই অপেক্ষা রাখে না। যদি এটা একটা ভিন্ন বিষয়, আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই বিষয়টা আমি আলোচনা করেছি, আবার পরেও করব। এই বিষয়টা হচ্ছে যে এই যে অমিত শাহজি এখন এত অ্যাক্টিভ হয়ে উঠেছেন, এটাই খুব প্রশংসনীয়। দেখুন আমি 1 তারিখ থেকে তার বহুগুলো ঘটনার মধ্যে আজ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো তিনি করেছেন, সেগুলো আমি আপনাদেরকে একটু করে বলার চেষ্টা করি। যেমন 1 তারিখে দেখলাম তার একটা এক্সহ্যান্ডেল একটা ছবি আছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে কেরল এবং তামিলনাড়ুর যিনি আপনার গভর্নর, তিনি হচ্ছেন রাজেন্দ্র আর্লেকর, তিনি এসেছিলেন। তার সঙ্গে তিনি এক প্রস্থ আলোচনা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ হলেও অবশ্যই রাজনীতি এর বাইরে যাবে না। নিশ্চয়ই যে তামিলনাড়ুর যে সরকার, এই বিগত নির্বাচনের পর সেখানে নতুন সরকার হয়েছে, টিভিকে নেতৃত্বে জোসেফ বিজয় সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং কেরলেও নতুন মন্ত্রী হয়েছেন কংগ্রেসের, সেখানেও সরকার পাল্টেছে। নিশ্চয়ই অবশ্যই সেখানে সরকারের যে প্রেজেন্ট স্টেট অফ সিচুয়েশান, সেটাকে তিনি নিশ্চয়ই বোঝার চেষ্টা করেছেন যে সরকার সেখানে কীরকমভাবে চলছে, কী সুবিধা অসুবিধা অবশ্যই তিনি জানার চেষ্টা করেছেন। এটা হতে পারে, আমি অনুমান করে বলছি। এ ব্যাপারে কেউ কিছু লিখেনি বা কোনো পত্রপত্রিকা তো আমি দেখিনি, বা টুইটার হ্যান্ডেলেও সেরকম কিছু দেখা যায়নি। যাই হোক, এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত হচ্ছে তারপর তো প্রতিদিনকার মিনিস্ট্রির বহুগুলো কাজ আছে, তার মধ্যে তো তার কাজের কোনো শেষই নেই। তারপর দুটো বড় বড় দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের মতো একটা মস্ত বড় দপ্তর, সারা দেশের যে আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বর্ডার শৃঙ্খলা, সেটা তার হাতের উপর নির্ভর রয়েছে। যাতা ব্যাপার না, এত একটি দেশ, তার এত বড় বর্ডার, চারিদিকে একদিকে বলা যায় চারিদিকে শত্রু দেশ। তো ফলে তাকে এই সমস্ত জিনিস খুবই তৎপরতার সঙ্গে কিন্তু লক্ষ্য রাখতে হয় এবং দেখতে হয়।
বিষয়টা কিন্তু কম নয়। অনেক হচ্ছে হয়তো অফিসার আছেন, কর্মী আছেন, স্টাফ আছেন, সবই আছেন, কিন্তু তাহলে মূল দিশাটা তো তাকেই দেখতে হয় এবং লক্ষ্য রাখতে এবং দেখাতে হয়। এইটা হচ্ছে ব্যাপার। তারপর দেখা গেল তিনি 4 তারিখে একটা যে নোটিশ জারি করালেন মিনিস্ট্রিকে দিয়ে, সেটা হচ্ছে সেখানে তিনি 23 জন যে ড্রেয়ার টেররিস্ট ফাংশনারিজ, সেই 23 জন ড্রেয়ার টেস্ট ফাংশনারিজকে টেররিস্ট হিসাবে তাদেরকে কিন্তু ঘোষণা করা হলো আন্ডার আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্ট, এই অ্যাক্টে। ফলে এই 23 জন টেররিস্টকে যে কোনো সময় সরকার কিন্তু যে ইউএপিএ বা বিএনএস তার আন্ডারে ধরে তাদেরকে বিচারের আওতায় আনতে পারে। এইটা একটা খুব মস্ত বড় পদক্ষেপ। এই পদক্ষেপটা কিন্তু কম নয়। এই পদক্ষেপটা আমরা দেখলাম, বিশেষত এখন যেখানে আজও দেখলাম প্রধানমন্ত্রী যে অস্ট্রেলিয়াতে এই যে আতঙ্কবাদ, এই আতঙ্কবাদের বিরুদ্ধে প্রচারটা করেছেন। কদিন আগে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাজির সঙ্গে এই আতঙ্কবাদ নিয়ে যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এতে পাকিস্তান একটু গুসা আছে, কিন্তু গুসা হলে কিছু করণীয় নেই। যারা আতঙ্কবাদ এক্সপোর্ট করে তাদের বিরুদ্ধে বিশ্বজনমত তৈরি করা দেশের পক্ষে একটা খুবই জরুরি কাজ। তো এরপরে দেখা গেল অমিত শাহজি 4 তারিখে এটা করার পরেও 4 তারিখে স্বামী বিবেকানন্দ যে নির্বাণ দিবস, সেই নির্বাণ দিবসের পক্ষে তিনি তার যে জীবনের খুব ছোট্ট একটা ভিডিও জারি করে সেটা তিনি কিন্তু টুইটারে আপলোড করেছেন। সেই ভিডিওটা ছোট হলেও সেটা খুবই সুন্দর ছোট্ট একটা ভিডিও তিনি করেছেন, করে সেটা এত কাজের মধ্যেও সেটাকে তিনি আপলোড করেছেন। তারপরে দেখলাম 7 তারিখে তিনি বহু কাজে ব্যস্ত ছিলেন সারাটা দিন। তার বহুগুলো কার্যক্রম আমি দেখলাম। প্রথম হচ্ছে যে তিনি মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি মিটিং করলেন। এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই যে নর্মদা যে জল, সেই নর্মদার জল বিতরণ নিয়ে একটা দীর্ঘদিনের কিন্তু সমস্যা এই 4 রাজ্যের মধ্যে আছে। তো এই সমস্যাটা কিছুতেই মিটছে না। কেউ বলে আমি জল আটকে দিচ্ছি, কেউ বলে আমি জল পাচ্ছি না, এরকম একটা বিষয়। আমি এর আগেও এটা দেখেছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস খুব খুশি হয়ে লিখেছিলেন যে এরপর থেকে মহারাষ্ট্রে যে জলের আকাল আছে সে আকালটা কমবে, আমি এখন থেকে এত বেশি কিউসেক জল নর্মদা থেকে পাবো, সেটা তিনি একটা পোস্ট করেছিলেন। সেটা আমি দেখেছি এতে সোশ্যাল মিডিয়াতে, এটা তিনি পোস্ট করেছিলেন। আমার তখন থেকেই বিষয়টা মাথার উপর ছিল। তারপরে কি দেখা গেল যে এই 4টে রাজ্য নিয়ে যে সমস্যাটা, সেই সমস্যাটাকে তিনি বসে থেকে এবং 4 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অফিসারদের নিয়ে সেটাকে কিন্তু তিনি সমস্যাটাকে সমাধান করে দিলেন। ওয়ান্স অ্যান্ড নট অল বলা যায়, সেই সমস্যাটা কিন্তু মিটে গেল। এইটা কিন্তু একটা মস্ত বড় কাজ তিনি কিন্তু এর মধ্যে করেছেন। সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য, সেটা উল্লেখ করতেই হয়। কারণ এর ফলে কী হলো যে 4টে রাজ্যের মধ্যে আগামী দিনে যে আর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা হবে না, এবং এটা একটা এককালীন নিষ্পত্তি হলো। এবং আগামী দিনে জলের, নর্মদার জলের যে সুষম বন্টন হবে, যার যেটুকু ন্যায্য প্রাপ্য 4টে রাজ্যই সেইভাবে পাবে। এই ব্যাপারটা তিনি 4জনকে বসিয়ে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে দিয়েছেন। এটা কিন্তু আগামী দিনে এই 4 রাজ্যের যে আভ্যন্তরীণ টেনশন বা কৃষকদের কৃষির ব্যাপারে যে সমস্যা হতে থাকে সেটা কিন্তু মিটে যাবে। কোনো রাজ্যই আর কোনো রাজ্যের উপর দোষারোপ করতে পারবে না। 4টি রাজ্যেই এখন ঘটনাচক্রে বিজেপির সরকার, যেটা একটা সুবিধাজনক অবস্থায় আছে অবস্থানটায়, তো সেই জন্য এইটা এই মুহূর্তে সম্ভব হয়েছে। এরপরে 7ই জুলাই দেখলাম তিনি দিল্লি নিয়ে একটা মেগা প্রজেক্ট হচ্ছে যে লঞ্চ করলেন। সেই মেগা প্রজেক্ট হচ্ছে যে দিল্লিতে 70 লাখ গাছ লাগানো হবে, এবং দিল্লিতে যে 70টি পুকুর বাঁধ আছে বা জলের স্রোত আছে সেগুলোকে সমৃদ্ধকরণ করা হবে। এর বাইরে ওখানে যে গোবর আছে সেই গোবর থেকে সার তৈরি করা হবে, জৈব সার তৈরি করা হবে, এবং তার সাথে তিনি 300টি ইলেকট্রিক বাস, 3টে বাস ডিপো এবং টেস্টিং সেন্টারের লোকার্পণ করেন। তো এইটা দিল্লিকে নতুন করে সাজিয়ে তোলে, এবং তিনি লিখেছেন বা বলেছেন, আমি টুইটারে তার অ্যাকাউন্ট দেখছিলাম, যে দিল্লিকে আমরা নতুন করে সাজিয়ে একদম গ্রিন দিল্লি, সবুজ দিল্লি আগামী দিনে তৈরি করব, তারই হচ্ছে যেটা পদক্ষেপ। তারপর দেখা গেলো তিনি হচ্ছে যে সেখানে একটা গাছও লাগালেন, যে গাছে তিনি হচ্ছে যে একটি গাছ মায়ের নামে, হ্যাঁ, এক পেড় মাতাকে নাম পর, তো এইটা সূচনা করে সেখানে একটা গাছ লাগিয়েছেন। এর মাঝে 7 তারিখ গেল, এরা মাঝে 6 তারিখ চলে গেছে, কিন্তু 6 তারিখ একটা মস্ত বড় ঘটনা ঘটেছে, সেটা আমি বলতে ভুলে গেছি, কারণ যেহেতু সেটা পশ্চিমবঙ্গের ঘটনা। 6 তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটা পরেই ভারতীয় জনতা পার্টি হয়েছে, আজকে সারা বিশ্বের সবচেয়ে বড় দল, সেই তার যে প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার যে জন্মদিন 125তম জন্মদিনে তিনি কলকাতা এসেছিলেন। কলকাতায় এসে তিনি অনেকগুলো কার্যক্রম করেছেন।
প্রথম হচ্ছে তার 125 ফুটের একটা মূর্তি স্থাপন হবে, তার জন্য তিনি ভূমি পূজন করে গেছেন। তার বাড়িতে গেছিলেন, তার বাড়িতে যে তার বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করেছেন, বাড়িতে তার হচ্ছে যে ছবি, সেই ছবিতে মাল্যার্পণ করেছেন। তারপরে সেখানে একটা ছোট মিটিংও করেছেন, যেখানে 125 ফুট ওই মূর্তি আগামী দিনে বসবে, সেখানে সেটা করেছেন। তারপরে তিনি হঠাৎ করে প্রসেনজিৎ চ্যাটার্জির ঘরে গেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল কদিন আগে দিল্লিতে, তখন তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি কলকাতায় গেলে সময় পেলে যদি আমার বাড়িতে পদার্পণ করেন। তো সে তার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন। অনেকে এটা নিয়ে বহু রকম তর্জমা শুরু করেছিল মানে সাংবাদিকরা, যে তবে কি প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিজেপি রাজ্যসভায় নিয়ে যাবে। সেটা ব্যাপার কিছুই নয়। তিনি পরে অমিত শাহ নিজেই খোলসা করে দিয়েছেন যে এটা আসলে নরেন্দ্র মোদীজির যে কাজ, সেই কাজটাকে তাকে অবহিত করার জন্য গেছিলাম। তিনি একজন চিত্র পরিচালক, নাট্যকার এবং তিনি একজন নামী অভিনেতাও, সেই জন্য তিনি দেখা করতে গেছিলেন। অতএব এই তার রাজ্যসভায় যাবেন কি না এই নিয়ে হয়তো বিতর্কের প্রয়োজনে সেই বিতর্কে তিনি নিজেই জল ঢেলে দিয়েছেন। তো এই যে 6 তারিখের অনুষ্ঠানটা অত্যন্ত সাড়ম্বরে গুরুত্ব দিয়ে পশ্চিমবাংলায় পালন করা হয়েছে। প্রসেনজিৎ ঘর সাথে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং শুভেন্দু অধিকারী গেছিলেন, আরও দু একজন মন্ত্রী গেছিলেন, বিজেপির নেতা নেত্রী গেছিলেন। সেটা আমরা তো টিভিতে সেই দিনে দেখেছি। এইটা গেলো 6 তারিখে প্রোগ্রাম, ঠাসা প্রোগ্রাম ছিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর তিনি দিল্লি আবার সেই রাতেই ফিরে চলে যান। তারপর দেখা গেল 7 তারিখ অনুষ্ঠান তো বললামই আপনার, যে দুটো অনুষ্ঠান হয়েছে, দিল্লিতে গাছ লাগানো এবং ওই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডেকে নিয়ে একটা মিটিং করে যে ল্যান্ড বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো আছে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, পাঞ্জাব, গুজরাট, যতগুলো মানে যাদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে যে অন্য দেশের সঙ্গে যে বর্ডার আছে, ল্যান্ড বর্ডার যাদের সঙ্গে আছে, সমুদ্র ছেড়ে দিলে, তো ল্যান্ড বর্ডার যাদের সঙ্গে আছে তাদের যে সমস্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্টের পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তাদেরকে তিনি ডেকেছিলেন। ডেকে নিয়ে দিল্লিতে একটা মস্ত বড় মিটিং করছেন। 119টা ডিস্ট্রিক্টের এসপিরা এসেছিলো, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশরা এসেছিলো। সেখানে সেটা দিল্লিতে যে সুষমা স্বরাজ ভবন হয়েছে একটি, সেইখানে একটা বড় মিটিং হলে তিনি তাদের সঙ্গে মিটিং করেছেন। ল্যান্ড বর্ডারে কী ধরনের সমস্যা সেটা তিনি বোঝার চেষ্টা করছেন, বর্ডার সমস্যা কীভাবে সমাধান করা যাবে সেটা তিনি বোঝার চেষ্টা করেছেন। তার পরামর্শ তিনি দিয়েছেন। তিনি পশ্চিমবাংলায় কদিন আগে 6 তারিখে এসে তিনি পরিষ্কার করে মিটিংয়ে বলেছিলেন, এক ঘুষপেটে চুন চুনকে বাহার হয়ে যাবে। অর্থাৎ কোনো রকমের ইলিগ্যাল ইনফিল্ট্রেশন আগামী দিনে যে তিনি বরদাস্ত করবেন না রাষ্ট্রমন্ত্রী হিসেবে, এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। এবং যারা ইলিগ্যাল ইনফিল্ট্রেশন করে ভারতে এখন আছে বা বসবাস করছে, যারা সত্যিকার ভারতের নাগরিক নয়, তাদেরকে পরিষ্কার এখান থেকে চলে যেতে হবে, এই কথা তিনি পরিষ্কার বলেছেন। এবং এটা তারই হয়তো একটা মস্ত বড় পদক্ষেপ, কারণ পুলিশ প্রশাসনই এই যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো, তারা এই বিষয়টাকে দেখে, এই বিষয়টাকে পর্যালোচনা করে, মনিটর করে, এবং এই বিষয়টা যাতে মেটে এবং যাতে বাইরের ইনফ্লাক্স অফ রিফিউজিস বা ইনফ্লাক্স অফ ইলিগ্যাল ইমিগ্রেন্টস, সেটা অর্থাৎ অন্য দেশ থেকে অবৈধভাবে লোকজন দেশে ঢুকে দেশের সম্পদ হচ্ছে যে ভোগ করবে, দেশের সুযোগ সুবিধা গ্রহণ করবে, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, দেশের প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা থাকবে না, এটা ভারত সরকার আগামী দিনের জন্য কোনো মতে আর বরদাস্ত করবে না, এটা পরিষ্কার বলে দিয়েছে। এর অলরেডি অ্যাকশন আসামে আগেই শুরু হয়েছে। এই নতুন সরকার আসামে আসার পর পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এতদিন যে ফেন্সিং করার জন্য জমি দেওয়া হতো না, শুভেন্দু অধিকারী যে সরকার সেই জমি বিএসএফকে তুলে দিয়েছে, বর্ডার ফেন্সিং চলছে পুরোদমে। আগামী দিনে বর্ডার ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে যাবে। আসামে এই কাজটা চলছে, ত্রিপুরাতে হয়েছে, ত্রিপুরাতে চলছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, যে সমস্ত জায়গায় সঙ্গে মায়ানমার বর্ডার হয়েছে এর সঙ্গে, তো সব জায়গাতেই যাতে আগামী দিনে কোনো অবৈধভাবে ইলিগ্যাল ইনফিল্ট্রেটার্স না ঢোকে সেইটার ব্যাপারে তিনি সচেতন। শুধু ইলিগ্যাল ইনফিল্ট্রেটার্স নয়, এর মধ্যে দিয়ে ড্রাগের কারবার চলে, এই বর্ডার দিয়ে হিউম্যান ট্রাফিংয়ের কাজ চলে। এই সবগুলো তিনি পরিষ্কার করে আগামী দিনে যাতে বন্ধ হয়, তার জন্য যে যথেষ্ট উদ্যোগ সরকারের পক্ষে নেওয়ার দরকার, সেটা কিন্তু উদ্যোগ তিনি নিচ্ছেন। অর্থাৎ বলতে পারা যায় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 24 ঘন্টা পরিশ্রম করছেন দেশের স্বার্থে, শুধু তাই নয়, বিজেপির সমস্ত নেতামন্ত্রীরাই কিন্তু এই পরিশ্রমটা করছেন। এটাই অন্য দলের সঙ্গে তাদের এটাই পার্থক্য যে তারা অবিরত জনসেবার মধ্যে লেগে আছেন এবং রাষ্ট্র সর্বোপরি এই যে মন্ত্র, এই মন্ত্রে তারা কাজ করে চলেছেন। সেখানে তাদের যে মন্ত্রটা একই, ব্যক্তি সবার নিচে, তার উপরে হচ্ছে দল, তার উপরে সব উপরে হচ্ছে রাষ্ট্র।
অর্থাৎ সব ন্যাশনালিস্ট মানুষ বেশি এখানে আছেন। অর্থাৎ রাষ্ট্রপ্রথম এই যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাতে সেটাকে বাস্তবায়িত করতে রাষ্ট্রের উন্নতিতে তারা সর্বদা লেগে গেছেন। তো সেখানে অমিত শাহ যে একজন নামী যোদ্ধা হিসেবে কিন্তু অবিরত প্রাণপণ কাজ করে যাচ্ছেন, দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন, মোদি সমানই কাজ করে যাচ্ছেন। অন্যান্য মন্ত্রীরাও যেমন করছেন তিনিও করছেন। তিনি অন্যান্য মন্ত্রীদের উদ্বুদ্ধ করছেন কাজ করে। যেমন আজকে দেখছিলাম একটা ছবি এসেছে যে যেদিন ওই দিল্লিতে 7 তারিখে যে গাছ লাগানোর অনুষ্ঠান হয়, সেখানে দেখলাম যে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আছেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজি আছেন, সাংসদ মাসুদ স্বরাজজি আছেন, আরও ওখানকার দিল্লির আরও সরকারের মন্ত্রীরা আছেন। সেখানে সবাইকে নিয়ে উদ্বুদ্ধ করে একটা কাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই কিন্তু তার হচ্ছে যে একটা বড় কাজ। এবং এর বাইরে তিনি যে ডেয়ারি সেক্টর, সেই ডেয়ারি সেক্টর তার উন্নতির জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপটা আগামী দিনে কাজ করবে। ডেয়ারি যে কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভকে আরও সশক্ত করা, ডেয়ারির উন্নয়নে আরও আগামী দিনে কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও তিনি একটা কাজ কিন্তু এর মধ্যেই করে তুলেছেন। অতএব তার এই যে সক্রিয় ভূমিকা সরকারে এবং দলেও তিনি বিভিন্ন রাজ্যের যে আগামী দিনে নির্বাচন আছে 2027 সালে, তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন কোথায় কী হচ্ছে, কোথায় কী হবে, কীভাবে দলের আগামী যে যে নির্বাচনী রণনীতি, যে কেন্দ্রীয় সভাপতি বা দলের অন্যান্য নেতাদের সঙ্গে নিশ্চয়ই বিভিন্ন সময় কথাবার্তা বলে সেগুলোরও তিনি দলকে সাহায্য করছেন, দিশা নির্দেশ করছেন। অতএব সব মিলিয়ে শ্রী অমিত শাহজি এখন একটা পূর্ণাঙ্গ যে সক্রিয়তা নিয়ে, পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা নিয়ে সব কাজে সক্রিয়ভাবে লেগে আছেন। এবং আগামী দিনটা অবশ্যই দেশের জন্য খুব একটা ভালো পরিস্থিতি তৈরি করবে। এবং তার এই ত্যাগ দেশ অবশ্যই আগামী দিনে মনে রাখবে এবং তিনি অনেক দিন এই কাজে করতে থাকুন দেশের জন্য। তার শরীর সুস্থ থাকুক, আমি ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।